9 কোটি 20 লক্ষ, 18 কোটি এবং 25 কোটি 20 লক্ষ টাকার রেকর্ড মূল্যে কেকেআর এবার আইপিএল মিনি অকশনে 3টে প্লেয়ার ক্রয় করেছে। তারা হলেন যথাক্রমে মুস্তাফিজুর রহমান, মাথিসা পাথিরানা এবং ক্যামেরুন গ্রিন। কলকাতা এবারের আইপিএলে 2026-এর মিনি অকশনের রেকর্ড পারফর্মার বলা যেতে পারে। এবং অন্যান্যবার আইপিএলের অকশনে দেখা গেছে যে কলকাতা মাঝে মাঝে 2-1টা প্লেয়ার নিয়ে ভীষণ বড় ব্ল্যান্ডার করে ফেলে, কিন্তু এবারের অকশনে কলকাতা একেবারে ফ্রন্ট ফুটে খেলেছে। যথেষ্ট পরিকল্পনা এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে পূর্ণভাবে তারা কিন্তু ঝাঁপিয়েছে প্লেয়ারটা নেওয়ার জন্য, এবং সেই অর্থে দেখা গেলে এবারের অকশনটায় দুর্দান্ত পারফর্ম করেছে কেকেআর। চেন্নাইয়ের পরে আবার মুস্তাফিজুর রহমান এবং মাথিসা পাথিরানার জুটিকে কলকাতার মাটিতে খেলতে দেখা যাবে। এই দুজনকে নিয়ে আলোচনার পূর্বে দেখে নিই যে এই মিনি অকশন থেকে কেকেআর আর কোন কোন বিদেশিকে কিনেছে। প্রথমে কিনেছে ক্যামেরুন গ্রিনকে সর্বোচ্চ রেকর্ড মূল্যে 25 কোটি 20 লক্ষ টাকায়। যদিও তিনি এই 25 কোটি 20 লক্ষ টাকা পুরোটাই পাবেন না, তিনি পাবেন 18 কোটি টাকা, কারণ আইপিএল থেকে ধার্য করা হয়েছে যে মিনি অকশনে কোনো প্লেয়ারের সর্বোচ্চ দর 18 কোটি পর্যন্ত যেতে পারে বিদেশি প্লেয়ারের ক্ষেত্রে। এবং যদি দেখা যায় আইপিএলের ইতিহাসে সব থেকে রেকর্ড মূল্যে ক্রয় হয়েছে ক্যামেরুন গ্রিন, কারণ এর আগে এই রেকর্ডটা ছিল মিচেল স্টার্ককে 24 কোটি 70 লক্ষ টাকা দিয়ে আপনার কেকেআরই কিনেছিল। এবার 25 কোটি 20 লক্ষ টাকা দিয়ে সেই কলকাতাই আবার ক্যামেরুন গ্রিনকে কিনেছে, তবে তিনি পাবেন 18 কোটি টাকা। বাকি 7 কোটি 20 লক্ষ টাকা প্লেয়ার ওয়েলফেয়ার কমিটিতে যাবে। দ্বিতীয় প্লেয়ার হিসেবে মাথিসা পাথিরানাকে কিনেছে 18 কোটি টাকায়। তৃতীয় প্লেয়ার মুস্তাফিজুর রহমানকে কিনেছে 9 কোটি 20 লক্ষ টাকায়। এছাড়া নিউজিল্যান্ডের 3টে টপ অর্ডার ব্যাটার কিনেছে। একজন হচ্ছেন রাচিন রবীন্দ্র, আরেকজন হচ্ছেন ফিন অ্যালেন এবং 3 নম্বর হচ্ছেন টিম শেফার্ড। তো এই যে প্লেয়ারগুলোকে কিনেছে এর মধ্য থেকে আমি প্রথমে আসি যে কলকাতার যে মেন সমস্যাটা সৃষ্টি হয়েছিল যে একটা মারকুটে উইকেট কিপার ব্যাটসম্যান, যেহেতু তারা ফিল্ড শটকে ছেড়ে দিয়েছে এবং রহমতুল্লাহ গুরবাজকেও ছেড়ে দিয়েছে, ফলে এই জায়গায় একজন বিদেশি ওপেনার উইকেট কিপার ব্যাটার, সেক্ষেত্রে তাদের কাছে কিন্তু এই মুহূর্তে 3টে নাম আছে। এক হচ্ছে ফিন অ্যালেন, 2 হচ্ছে টিম শেফার্ড, দুজনেই নিউজিল্যান্ডের, এবং 3 নম্বর হচ্ছেন আমাদের ভারতীয় অঙ্গক্রিস রঘুবংশী। এর মধ্য থেকে টিম শেফার্ডের যদি আমি পারফরমেন্সটা দেখি, তবে তিনি 77টা ম্যাচ খেলেছেন, 30-এর এভারেজ আছে, 142 স্ট্রাইক রেট, 12টা 50 আছে, কিন্তু তার রিসেন্ট ফর্ম অতটা কিন্তু ভালো নয়। কিন্তু এই টিম শেফার্ডকে বলা হয় নিউজিল্যান্ডের 360 ডিগ্রি ব্যাটসম্যান। অন্যদিকে আছে ফিন অ্যালেন, যিনি 52টা ম্যাচ খেলেছেন, 25-এর এভারেজ আছে, 163 মতো স্ট্রাইক রেট, 5টা 50 আছে এবং 2টো সেঞ্চুরি আছে, এবং রিসেন্ট ফর্ম তার কিন্তু যথেষ্ট ভালো। এখন এই দুজনের মধ্য থেকে বা এই 3 জনের মধ্য থেকে কেকেআর উইকেট কিপার হিসেবে কাকে খেলায় সেটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন হতে যাচ্ছে। এবারে আসি মুস্তাফিজুর এবং পাথিরানা প্রসঙ্গে। আর এই মুস্তাফিজুর রহমানকে কলকাতা 9 কোটি 20 লক্ষ টাকা দিয়ে কিনেছে। এর আগে চেন্নাই যখন মুস্তাফিজুরকে কিনেছিল তখন অনেকেই বলেছিল যে মুস্তাফিজুরকে কেনার মানে হচ্ছে যে চেন্নাইয়ের ফেসবুক পেজটা রিচ বাড়ানো, কারণ গোটা বাংলাদেশ চেন্নাইকে সাপোর্ট করবে। তো একইভাবে 9 কোটি 20 লক্ষ টাকা দিয়ে কলকাতা যে মুস্তাফিজুর কিনেছে এবং সম্ভবত সবকটা ম্যাচ খেলাতে পারবে না, কারণ বাংলাদেশের সিরিজ আছে, তো সেখানে শুধুমাত্র কি পেজের রিচ বাড়ানোর জন্য তা কিন্তু একেবারে নয়। কারণ মিচেল স্টার্ককে ছেড়ে দেওয়ার পর কলকাতা ডেথ ওভারে ওইরকম একটা স্পেশালিস্ট বোলার চাইছিল, এবং এক্ষেত্রে মুস্তাফিজুর যে কতটা কার্যকরী হতে পারে সেটা কিন্তু বাংলাদেশ ম্যাচে অনেকগুলোতে দেখা গেছে। এবং এই নিয়ে আইপিএলে তিনি 6টি ফ্র্যাঞ্চাইজিতে খেলবেন, এবং আমার মনে হয় যে সাকিব আল হাসানের পর বাংলাদেশের কোনো প্লেয়ার যদি এইভাবে দীর্ঘমেয়াদে আইপিএলে নিজে পারফর্ম করে থাকেন এবং ইমপ্রেস করে থাকেন সেটা কিন্তু এই মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর নতুন বল হাতে যেমন ইমপ্রেসিভ, তেমন ডেথ ওভারে তার স্লোয়ার অফ কাটারগুলো কিন্তু ভীষণ মারাত্মক এবং কার্যকরী। ফলে মুস্তাফিজুরকে যদি মিচেল স্টার্কের ওই ডেথ ওভার স্পেশালিস্টের জায়গায় হিসাবে কলকাতা খেলায়, তবে সেটা কিন্তু কলকাতার জন্য ভীষণ ভালো হতে যাচ্ছে, এবং মুস্তাফিজুর ওই জায়গাটার জন্য ভীষণ স্পেশালিস্ট, তিনি সেটা দীর্ঘদিন ধরে প্রমাণ করে এসছেন। এবং আইপিএলে তার এই 6টা ফ্র্যাঞ্চাইজিতে যে এদিনকার নিলামেও যে তার এই যে 9 কোটি 20 লক্ষ টাকার যে দর উঠেছে সেটাও কিন্তু মুস্তাফিজুরকে এনে টানাটানির পরে। এখন মুস্তাফিজুরকে যদি ওই জায়গাটায় খেলানো হয় তাহলে মাথিসা পাথিরানা কোথায় খেলবে? কারণ মাথিসা পাথিরানাকে আমরা দেখেছি যে তিনি মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সিতে কিন্তু তার বেস্ট এবিলিটিটা দিয়েছেন। তিনিও ডেথ বোলার হিসেবে ওই সময় ভালো করেছেন, নতুন বল হাতেও কিন্তু তিনি ভালো পারফর্ম করেছেন। এখন যদি মাথিরানার বর্তমান ফর্মটা দেখি সেটা কিন্তু ভীষণ বাজে, কারণ তিনি প্রচণ্ড 4 ওভারে 40, 50, 45 এরকম করে রান খাচ্ছেন। ফলে এখন দেখার যে মাথিসা পাথিরানার থেকে তার বেস্ট এবিলিটিটা
ক্যাপ্টেন যে আপনার আজিঙ্ক্য রাহানে বা অন্য যে ক্যাপ্টেন যদি কেউ হতে পারে, তো সেখান থেকে সে তার বেস্ট আউটপুটটা কিভাবে বের করবে সেটা কিন্তু একটা ভীষণ বড় প্রশ্নচিহ্ন। এখন মুস্তাফিজুরকে এই 9,20,00,000 টাকায় কলকাতা কেন নিল? কারণ দেখুন, হর্ষিত রানা তাদের বেস্ট প্রাইম বোলার আছে, সঙ্গে বৈভব আরোরা আছে, ক্যামেরন গ্রিনও বল করতে পারে, এবং ক্যামেরন গ্রিনকে কিন্তু বসাবে না, কারণ এত টাকা দিয়ে কিনেছে, তাকে কিন্তু প্রথম দিকে বসাবে না যদি না প্রচণ্ড মারধর খায় বা ফর্ম একেবারে বাজে থাকে। এই হর্ষিত রানা এবং বৈভব আরোরা থাকতেও কেন মুস্তাফিজুরকে ডেথ বোলার হিসাবে কলকাতা এত রেকর্ড মূল্যে কিনল? দেখুন, কারণ হর্ষিত রানাকে যদি দেখা যায়, হর্ষিত রানা কিন্তু পাওয়ার প্লেতে দুর্দান্ত বল করেন, এবং যদি পিচে সুইং থাকে, তার যেহেতু এক্সপ্রেস গতি আছে, সে কিন্তু সেই জায়গাটায় টি-20-র জন্য ওই 2 ওভার 3 ওভার কিন্তু দুর্দান্ত বল করেন, উইকেটও বের করেন। কিন্তু যখনই পাওয়ার প্লের শেষে যখন তিনি ডেথ ওভারে বল করতে যান, সেখানে কিন্তু তিনি প্রচণ্ড মার খেয়ে যান। লাস্টে যদি টি-20 ম্যাচটা দেখেন, প্রথম 2 ওভারে প্রায় 10-15 রান দিয়েছে, 2টো উইকেট তুলে নিয়েছে, কিন্তু 3 নম্বর ওভারে 11 এবং ডেথ ওভারে মার্করম 1 ওভারে তাকে 18 রান নিয়ে নিল। ফলে ডেথ ওভারের জন্য হর্ষিত রানা একেবারেই কার্যকরিতা তারা এখনও পর্যন্ত দেখাতে পারেনি। হ্যাঁ, ইনিংসের শুরুতে পাওয়ার প্লেতে বল সুইং করলে তিনি কিন্তু দারুণ ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। বৈভব আরোরা লাস্ট সিজনে কিন্তু অতটা ভালো পারফরমেন্স করতে পারেননি। ফলে সেই দিক দিয়ে যদি দেখা হয়, ডেথ ওভার স্পেশালিস্ট হিসাবে কিন্তু মুস্তাফিজুরকে অবশ্যই লাগবে। ফলে শুধুমাত্র ফেসবুক পেজের রিচ বাড়ানোর জন্য কিন্তু কলকাতা মুস্তাফিজুরকে নিয়ে, তো কলকাতায় একই সঙ্গে মাথিসা ফাতিরানা এবং মুস্তাফিজুরের জুটিকে দেখার সম্ভাবনা কিন্তু ভীষণ কম। কেন বলছি? কারণ কলকাতার বেস্ট 11 আমি একটা প্রেডিক্ট করেছি, সেটা যদি দেখেন, তবে ওপেনে আসছে ফিন অ্যালেন, 2 নম্বরে আসছে আজিঙ্ক্য রাহানে, 3-এ অঙ্গক্রিস রঘুবংশী, 4-এ ক্যামেরন গ্রিন, 5-এ রিঙ্কু সিং, 6-এ রামনদীপ, 7-এ সুনীল নারিন, 8-এ হর্ষিত রানা, 9-এ বৈভব আরোরা, 10-এ মুস্তাফিজুর এবং 11 বরুণ চক্রবর্তী। এর মধ্যে 4টে বিদেশি কে থাকছে? বিদেশি থাকছে ফিন অ্যালেন, ক্যামেরন গ্রিন, সুনীল নারিন এবং মুস্তাফিজুর। এবার যেহেতু আপনার উইকেট কিপার ওপেনার ব্যাটার লাগবে, তাহলে আপনি হয় ফিন অ্যালেন নতুবা টিম সাইফোর্টের দিকে যেতে হবে। আর যদি না আপনি স্পিন খেলতে চান, স্পিন পিচে যদি একটা এক্সট্রা স্পিনার খেলাতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে রাচিন রবীন্দ্রের দিকে যেতে হবে। তাহলে যদি আমি প্রথম দুজন অর্থাৎ ফিন অ্যালেন এবং টিম সাইফোর্টকে উইকেট কিপার হিসাবে না খেলাই, রাচিন রবীন্দ্রকে দিয়ে ওপেন করাই, তাহলে উইকেট কিপিংয়ের দায়িত্ব যাচ্ছে অঙ্গক্রিস রঘুবংশীর হাতে। ক্যামেরন গ্রিনকে রাখতেই হচ্ছে, সুনীল নারিনকে রাখতেই হচ্ছে। তাহলে আপনি এইখানটায় পাথিরানাকে কিভাবে ঢুকাবেন? বৈভব জায়গায় যদি অন্য কাউকে রাখতে চান, তবে আকাশদীপকে থাকতে পারে, উমরান মালিক থাকতে পারে, কিংবা কার্তিক ত্যাগী যে 150 কিলোমিটারের গতিতে বল করতে পারে, তাকেও রাখতে পারবেন। কিন্তু পাথিরানার জায়গা কিন্তু এই জায়গাটায় হচ্ছে না। এবার আপনি বলতে পারেন যে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে কাকে রাখা যায়? ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে যদি সেকেন্ডে ব্যাটিং করতে যাই, তবে সেক্ষেত্রে সেইফোর্ডকে রাখা যেতে পারে বা পাওয়েলকে রাখা যেতে পারে। যদি ফিন অ্যালেন ওপেন করে, তবে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে টিম সেইফোর্ড আসতে পারে অথবা রবম্যান পাওয়েল আসতে পারে। আর বোলিংয়ের ক্ষেত্রে কি হবে? বোলিংয়ের ক্ষেত্রে পাথিরানা নতুবা রবীন্দ্র। এবার প্রশ্ন হচ্ছে যে পাথিরানা বা রবীন্দ্রকে কার জায়গায় নেবেন? এটা কিন্তু কলকাতার জন্য একটা ভীষণ প্রশ্নচিহ্ন বা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। কারণ 18 কোটি টাকা দিয়ে পাথিরানাকে নেওয়া হয়েছে, 9 কোটি টাকা দিয়ে মুস্তাফিজুরকে নেওয়া হয়েছে। তো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবেও যদি আসে, তাহলে সুনীল নারিনকে আপনি বসাতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে বসাতে হবে টপ অর্ডারের উইকেট কিপার ব্যাটার ফিন অ্যালেন অথবা টিম সেইফোর্ডকে। সেক্ষেত্রে তাহলে আপনাকে অঙ্গক্রিস রঘুবংশীকে দিয়ে উইকেট কিপিং করাতে হবে। ফলে এই জায়গাটাই কিন্তু কলকাতার ভীষণ ভাবনা চিন্তার একটা জায়গা হচ্ছে। নিলামে দুর্দান্ত ছক্কা হাঁকিয়েছে, কিন্তু বেস্ট 11 বাঁচতে গিয়ে সেটা কিন্তু বেশ প্রশ্নচিহ্নের মুখে পড়তে হবে। তো আপনার কি মনে হয়, একজন কলকাতার ফ্যান হিসেবে আপনার বেস্ট 11 কেমন হতে পারে? সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য ও মতামত। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুল করবেন না। ধন্যবাদ।